এমন কিছু জিনিস আছে যেগুলো আর শুধু একটা পণ্য থাকে না, তাই না? আমাদের জীবনের আমাদের বেড়ে ওঠার একটা অংশ হয়ে ওঠে। একদম। আজকের আলোচনাটা ঠিক এমনই একটা জিনিস নিয়ে, একটা সাধারণ হলুদ প্যাকেটের বিস্কুট পার্লেজি। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো কিন্তু এর জন্ম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত একটা দারুণ ছবি তুলে ধরে। হ্যাঁ, আমাদের আজকের লক্ষ্য হলো এটা বোঝা যে কিভাবে মুম্বাইয়ের একটা ফ্যাক্টরিতে তৈরি হওয়া সাধারণ গ্লুকোজ বিস্কুট একটা গোটা দেশের সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠল। আর এই গল্পটা বুঝতে হলে আমাদের প্রায় 100 বছর পিছিয়ে যেতে হবে। 1938 সাল। আচ্ছা। ভারত তখনও পরাধীন, কিন্তু ভেতরে ভেতরে একটা নতুন শক্তির একটা জাগরণ ঘটছে। ঠিক সেই সময়েই পার্লে গ্লুকো নামে এই বিস্কুটটা বাজারে আসে। ও, পার্লে গ্লুকো। হ্যাঁ, প্রথমে নাম ছিল পার্লে গ্লুকো। এর নামের মধ্যেই ছিল এর পরিচয়, গ্লুকোজ মানে শক্তি। ব্যাপারটা শুধু একটা খাবার তৈরি ছিল না, এটা ছিল সেই সময়কার চেতনার সঙ্গে জুড়ে যাওয়ার একটা চেষ্টা। অর্থাৎ এটা শুধু একটা পণ্য ছিল না, এটা ছিল এক ধরনের অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতীক। একদম। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু একটা ব্র্যান্ডকে মানুষের মনে জায়গা করতে হলে তো একটা মুখের প্রয়োজন হয়। পার্লেজির প্যাকেটের ওই মেয়েটির ছবিটা নিয়ে তো নানা কথা শোনা যায়। অনেক অনেক কথা শোনা যায়। আমাদের সোর্সগুলো কি এই রহস্যের কোনো সমাধান দেয়? হ্যাঁ, দেয়। এবং এর উত্তরটাই পার্লেজির সাফল্যের চাবিকাঠি। সোর্সগুলো থেকে যেটা পরিষ্কার বোঝা যায়, ওই শিশুটি কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়। তাই নাকি? না, ওটা একটা কাল্পনিক ছবি। আর এখানেই এর ব্র্যান্ডিংয়ের জাদুটা। ওই ছবিটি আসলে ভারতের লক্ষ লক্ষ সাধারণ শিশুর সারল্য, নিষ্পাপ মুখ আর বিশ্বাসের প্রতীক। বাহ! এই মুখটাই পার্লেজিকে একটা পণ্য থেকে পরিবারের সদস্যে পরিণত করেছিল। এটা হয়ে উঠেছিল আস্থার প্রতীক। আর এই আস্থারই হয়তো সবচেয়ে বেশি প্রয়োজন ছিল স্বাধীনতার ঠিক পরের দিনগুলোতে, যখন দেশ একটা বিরাট চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছিল, তাই না? একদম চারিদিকে খাদ্যাভাব, নতুন করে দেশ গড়ার লড়াই। ঠিক। সেই সময়ে পার্লেজি একটা অপরিহার্য জিনিস হয়ে ওঠে। ওটা ছিল স্কুলের টিফিন, কারখানার শ্রমিকের বিকেলের নাস্তা, চায়ের সঙ্গী। এমনকি অসুস্থ মানুষের পথ্য। হ্যাঁ, অসুস্থ মানুষের পথ্য। এর মূল মন্ত্র ছিল কম দামে বেশি শক্তি। এই ধারণাটাই একে প্রথমে গরিবের বিস্কিট হিসেবে পরিচিতি দেয়, কিন্তু ধীরে ধীরে সেটা বদলে যায়। কিভাবে? এটা হয়ে ওঠে সবার বিস্কিট, যা দেশের আর্থসামাজিক অবস্থার একটা জীবন্ত প্রতিফলন। মানে ধনী গরিব নির্বিশেষে সবাই এর সঙ্গে নিজেদের জুড়তে পারতেন। আর এই সবার বিস্কিটের ধারণাটা যে শুধু ভারতেই থেমে থাকেনি, সেটাই সবচেয়ে অবাক করার মতো বিষয়। সোর্সগুলোর মধ্যে একটা দারুণ তথ্য পেলাম। একটা সময়ে পার্লেজি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিস্কিট ছিল। ভাবা যায়, একটা ভারতীয় ব্র্যান্ডের জন্য এটা কত বড় একটা ব্যাপার। অসাধারণ। এটা সত্যিই অভাবনীয়। এর একটা কারণ হতে পারে এর সরলতা আর কম দাম। তবে সোর্সগুলোতে একটা মজার জিনিস উল্লেখ করা আছে, অনেক ভারতীয় সৈনিক নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও তাদের রেশনে পার্লেজি পেতেন। আচ্ছা। হ্যাঁ, ভাবুন একবার, যুদ্ধের ময়দানেও এই বিস্কুটটা শক্তি জুগিয়েছে। পরে সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয়দের হাত ধরে এটা 100টিরও বেশি দেশে পৌঁছে যায়। তার মানে এটা হয়ে ওঠে বিদেশের মাটিতে দেশের স্বাদের প্রতীক। একদম ঠিক। কিন্তু আজকের দিনে যেখানে বাজারের এত প্রতিযোগিতা, প্রতিদিন নতুন নতুন ব্র্যান্ড আসছে, সেখানেও পার্লেজি টিকে আছে কি করে? এর পেছনে কি শুধু সেই পুরনো আবেগ কাজ করছে? আবেগ তো একটা বিরাট কারণ বটে, তবে একমাত্র কারণ নয়। সোর্সগুলো বলছে এর পেছনে কয়েকটি নির্দিষ্ট স্তম্ভ আছে। প্রথমত, এর দাম। আজও এটা ভারতের অন্যতম সস্তা বিস্কুট। ঠিক। দ্বিতীয়ত, এর পরিচিত স্বাদ, যা প্রায় 85 বছর ধরে একই রকম রয়ে গেছে। এই ধারাবাহিকতাটাই বিশ্বাস তৈরি করে। আর সবশেষে বোধহয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরের যোগসূত্রটা। ঠিক ধরেছেন। যে বিস্কুটটা দাদু খেতেন, সেটাই বাবা খেয়েছেন এবং এখনকার প্রজন্ম খাচ্ছে। এই ধারাবাহিকতাই একে প্রায় অপ্রতিরোধ্য করে তুলেছে। তাহলে মূল বিষয়টা হলো পার্লেজি সফল হয়েছে কারণ এটা শুধু পেট ভরায়নি, এটা একটা গোটা দেশের আত্মবিশ্বাসকে শক্তি জুগিয়েছে। এর সামান্য দামের মধ্যে লুকিয়েছিল একটা বিশাল স্বপ্ন, যা সবার জন্য সহজলভ্য ছিল। এভাবেই একটা সাধারণ গ্লুকোজ বিস্কুট হয়ে উঠেছে শৈশবের স্মৃতি আর ভারতের ইতিহাসের এক মিষ্টি অধ্যায়। আলোচনা শেষ করার আগে একটা ভাবনা রেখে যাই শ্রোতাদের জন্য।
এই ডিজিটাল যুগে যেখানে সবকিছুই খুব দ্রুত বদলে যাচ্ছে, সেখানে পার্লেজির মতো একটা সাধারণ প্রায় অপরিবর্তিত জিনিস কিভাবে তার প্রাসঙ্গিকতা ধরে রেখেছে? এর পেছনে কি শুধুই স্মৃতিচারণ কাজ করে, নাকি এর এমন কোনো গভীর সাংস্কৃতিক ভিত্তি রয়েছে যা আধুনিকতাকেও চ্যালেঞ্জ জানাতে পারে?